বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। এসএস ইজি এডুকেশন চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকের এই লেকচারটা তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকার করবে তোমাদের জন্য। কারণ আজকের এই লেকচারটা হচ্ছে আমরা ইমার্জেন্সি প্রভিশন নিয়ে পড়ব। এবং ইমার্জেন্সি প্রভিশনের সাথে আমরা আরও একটা বিষয় কাভার করব এখানেই, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। সো এই দুইটা গুরুত্বপূর্ণ টপিক সাংবিধানিক আইনের আজকের এই লেকচারে থাকছে। তো আমাদের সাথে যারা লেকচারে থাকছো, চলো শুরু করে দিই। তবে তার আগে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর সাবস্ক্রিপশানের পাশে দেখবে একটা লাল বাটন আছে, তাহলে সেটাতে যদি তোমরা প্রেস করে রাখো, তাহলে কি হবে, আমরা যখনই নতুন লেকচার দেব তখন ভিডিও দিব, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় যাবে। সুতরাং সাবস্ক্রিপশানের পাশে লাল বাটনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো শুরু করি। First, emergency provision. There are emergency provision in the constitutions of some countries, but nowhere it is exactly defined what emergency is. Normally, emergency means an unexpected occurrence requiring some immediate action. In Bhagat Singh versus King Emperor, Lord Dunedin said that a state of emergency is something that does not permit to any exact definition. I cannot say state of matters calling for drastic action. সো ইমার্জেন্সি প্রভিশন কিন্তু কিছু কিছু সংবিধানে থাকে, এবং এখানে আমরা প্রথমে ইমার্জেন্সিকে ডিফাইন করে নিচ্ছি যে ইমার্জেন্সি বলতে আমরা আসলে কি বুঝি। আমরা ইমার্জেন্সি বলতে কিছু আনএক্সপেক্টেড থিংস কল্পনা করতে পারি, যেটার জন্য কিছু ইমিডিয়েট অ্যাকশান নেওয়া জরুরি হয়। এবং লর্ড ডোনেডিন উনি বলেছেন যে স্টেট অফ ইমার্জেন্সি হচ্ছে এমন একটা বিষয় যা আসলে ইট ডাজ নট পারমিট এক্স্যাক্ট এখানে কোনো এক্স্যাক্ট ডেফিনেশন দিয়ে এটাকে ধরাবাঁধার করে দেওয়া যাবে না। তবে উনি বলেছেন যে এটা এমন একটা ম্যাটার্স যা স্টেটের ক্ষেত্রে কিছু ড্রাস্টিক অ্যাকশান নিতে হতে পারে। ফ্রম বাংলাদেশ কনস্টিটিউশন পয়েন্ট অফ ভিউ, ইমার্জেন্সি মিনস দ্য এক্সিস্টেন্স অফ এ condition whereby the security or economic life of Bangladesh or any part thereof is threatened by war or external aggression of internal disturbance. সো বাংলাদেশের কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইমার্জেন্সি বলতে সেই সিচুয়েশনকে বলতে পারি যেখানে দ্য সিকিউরিটি অফ ইকোনমিক লাইফ অফ বাংলাদেশ অর এনি পার্ট দেয়ার অফ, মানে বাংলাদেশের ইকোনমিক লাইফের সিকিউরিটি অথবা বাংলাদেশের কোনো পার্টের যদি থ্রেটেন্ড হয় বাই ওয়ার হতে পারে, অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশন হতে পারে, অথবা ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে, তিনটা কারণে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্সে যদি ইকোনমিক লাইফ সিকিউরিটি থ্রেটেনিং হয়, দেন আমরা বলবো যে ইমার্জেন্সি রেইজ করেছে। নেসেসিটি ফর ইমার্জেন্সি প্রভিশন. Providing for emergency provision in the Constitution is not an undemocratic something, because the security of the state as a whole is the greater importance than the liberty of some individuals. The state is to safeguard the liberty of some individuals, and state is to so safeguard the liberties of all the people within its territory. If the state itself destroyed or is in great peril, then the liberties of individual citizens stand destroyed. As Shukla V.N. says, events may take place threatening the very existence of the state, and if there are no safeguards against such eventualities, the state, together with all that is desired to remain basic and immutable, will be swept away. So, আমরা বলতে পারি যে ইমার্জেন্সি প্রভিশন কনস্টিটিউশনে থাকাটা আনডেমোক্রেটিক নয়, কারণ স্টেটের সিকিউরিটি হচ্ছে সর্বোচ্চ একটা অগ্রাধিকার হওয়া উচিত তোমার পার্সোনাল লিবার্টির থেকেও। সো যদি তুমি স্টেটকেই বাঁচাতে না পারো, তাহলে স্টেটের পার্সোনাল লিবার্টি বা ইন্ডিভিজুয়ালকে কি বাঁচাতে পারবে? আসলে পারবে না। সো এটাই বলছে যে স্টেটের সেফগার্ড দেন দ্য লিবার্টি অফ ইন্ডিভিজুয়ালসের চাইতেও বেশি জরুরি। কারণ যদি স্টেট ইটসেলফ ডেস্ট্রয় হয়ে যায়, স্টেট যদি মানে কোনো একটা খারাপ পজিশানে থাকে, দেন ইন্ডিভিজুয়ালের যে লিবার্টিটাও অটো নষ্ট হয়ে যায়, মানে থাকে না, ডেস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এবং শুক্লা ভিয়েন বলেছেন যে এমন কোনো ঘটনা ঘটতে পারে
যা স্টেটের অস্তিত্বকেই আসলে নাড়া দিতে পারে। সো এখানে যদি স্টেটের কোনো সেফগার্ড না থাকে এ ধরনের ইভেনচুয়ালিটিজের জন্য, স্টেটকেই যদি বাঁচানো না যায়, সো কীভাবে বেসিক অ্যান্ড ইমিডিয়েট সোয়েপ্ট অ্যাওয়ে? সো all that is essential for the state to protect the safeguard of the state. It's not undemocratic. So the emergency provision is not undemocratic one. নাও ইমার্জেন্সি প্রভিশন আসলে যে কারণে সবচাইতে বেশি প্রশ্নবিদ্ধ হয় সেটা হচ্ছে এই প্রভিশনটা যখন আমরা মানে স্টেটে আরোপ করা হয় তখন ফান্ডামেন্টাল রাইটস এগুলো আসলে সাসপেন্ডেড থাকে। সো দেখো এখন আমরা বলবো দ্য আইডিয়া অফ সাসপেনশন অফ সাম ফান্ডামেন্টাল রাইট ইন টাইম অফ এমার্জেন্সি ইজ কমন in all legal system. Somewhere the constitution itself and somewhere a special law makes provision in legal terms for situations of crisis when state of emergency may be invoked. So কোথাও কনস্টিটিউশনে আসলে ইটসেলফে বলা থাকে অথবা কোথাও স্পেশাল লয়ের প্রভিশন দ্বারা বলে দেওয়া থাকে যে এরকম ইমার্জেন্সি ক্রাইসিসে আসলে কি মানে করা হবে, রুলস আরোপ করা হবে বা ইনভক করা হবে কিনা। অ্যান্ড দেন the necessity for suspension of certain rights in time of emergency is internationally recognized. এবং আমরা যে কিছু কিছু অধিকারকে সাসপেন্ড করব ইমার্জেন্সির সময় এটা হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যান্ড অলমোস্ট অল রিজনাল ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ অল হিউম্যান রাইটস মেক প্রভিশনস অফ সাসপেনশন অফ রাইটস at the time of emergency. In Article 4.1 of International Covenant on Civil and Political Rights 1966, Article 15 of European Convention for the Protection of Human Rights and Fundamental Freedom 1950, and Article 27 of American Convention on Human Rights 1969 make more or less the same provision of the effect that in time of war, public danger or other emergency that threatens the independence or security of the state party, it may take measure derogating from its obligation under the convention. So আমরা দেখছি যে ফান্ডামেন্টাল রাইটস সাসপেনশন করার এই বিষয়টা ইন্টারন্যাশনালি স্বীকৃত এবং রিজনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট প্লাস হিউম্যান রাইটসের যে প্রভিশনগুলো আছে এই হিউম্যান রাইটসের প্রভিশন ফর সাসপেনশন অফ রাইটসও আছে ইমার্জেন্সির ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে দেখো Covenant on Civil Political Rights, ইউরোপিয়ান কনভেনশন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ফান্ডামেন্টাল ফ্রিডম এবং আমেরিকান কনভেনশন অফ হিউম্যান রাইটস এগুলোতে বলাই আছে, সেম প্রভিশন বলা আছে যে যুদ্ধর সময় অথবা কোনো পাবলিক ডেঞ্জার বা আদার ইমার্জেন্সি যদি থ্রেটেন্ড হয় দেন ইন্ডিপেন্ডেন্স অফ সিকিউরিটি অফ দ্য স্টেট দ্যাট ইটস রাষ্ট্রের সিকিউরিটি যদি থ্রেটেন্ড হয় দেন এটা এমন কোনো মেজার নিতে পারবে যা এই কনভেনশন অনুযায়ী যে অব্লিগেশন আছে সেটাকে ডেরোগেট করে। দাস প্রোভাইডিং ফর এমার্জেন্সি মেজার সাসপেন্ডিং সাম ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যালাউড both nationally and internationally. The problem is that there is a danger in investing such discretionary power with the executive authority. So where is the problem? The problem is এই ক্ষমতাটা আসলে এক্সিকিউটিভ অথরিটির এবং অথরিটি এটাকে যদি মিসগাইড হয় মানে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন করে বা অ্যাবিউজ করে দেন আসলে ডেঞ্জার বিকজ সাচ এ প্রভিশন ক্যারিজ উইথ ইট দ্য রিস্ক অফ অ্যাবিউজ অফ দ্য পাওয়ার ইন টার্ন অফ সেফগার্ডস এগেন্স্ট দ্য অ্যাবিউজ আর নট প্রোভাইডেড স্পেসিফিক্যালি. Most governments in developing countries abuse emergency power for political purpose. They use it as necessary weapon to suspend the opposition and to perpetuate power. They thereby destroy the democratic institution. Actually, maximum ডেমোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রে এটা কী হয়, অপোজিশন পার্টিকে আসলে ডমিনেট করবার জন্য তারা এই এমার্জেন্সি পাওয়ারটা অনেক সময় ইউজ করে এবং অ্যাজ এ ওয়েপন যে তারা অপর পক্ষকে অপরেস এইটা করবার জন্য আসলে ওয়েপন হিসেবে ব্যবহার করে থাকে। সো ইটস এ ডেঞ্জারাস পাওয়ার অ্যাকচুয়ালি অন দ্য হ্যান্ড অফ এক্সিকিউটিভ। এখন আসো বাংলাদেশের সংবিধানের এমার্জেন্সি প্রভিশনটা কিভাবে আছে। So considering bitter experience of 24 years of Pakistani rule, the framers of the Bangladesh Constitution did not insert any provision for emergency situation in the original constitution. সো 24 বছর পাকিস্তানি শাসনের মধ্যে বাংলাদেশ থাকার পরে বাংলাদেশের যে বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল, বাংলাদেশ 1972 সালের যে সংবিধান ছিল সেখানে কোনো ইমার্জেন্সি প্রভিশন ইনক্লুড করেনি।
The decision was bold, praiseworthy, and conducive to the nourishment of the living democracy. But just within 9 months, the provisions of emergency was inserted in the Constitution by Second Amendment of the Constitution. বাংলাদেশের কিন্তু জন্য এটা অনেক প্রেজওয়ার্দি একটা ম্যাটার ছিল, কিন্তু মাত্র ৯ মাসের মাথায় বাংলাদেশের সংবিধানের সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এই এমার্জেন্সি প্রভিশন ইনক্লুড করা হয়। এমার্জেন্সি প্রভিশন আর ডিল্ট উইথ পার্ট 9A of the Constitution. It's a new part and through amendment is inserted. The part contains 3 articles. Article 141A, 141B and 141C. Article 141A, it says that if President is satisfied that grave emergency exists in which the security or economic life of Bangladesh or any part thereof is threatened by war, external aggression or internal disturbance, then he may issue a proclamation of emergency. সো 141A অনুযায়ী আসলে বাংলাদেশের প্রেসিডেন্ট যদি মনে করে বাংলাদেশের কোনো স্পেশাল জায়গায় অথবা বাংলাদেশে তার ইকোনমিক লাইফ ইনসিকিউরিটির মধ্যে পড়েছে কোনো যুদ্ধ, এক্সটার্নাল অ্যাগ্রেশন বা ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে, দেন উনি ইমার্জেন্সি ঘোষণা করতে পারবেন। দাস প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ইমার্জেন্সি অন 3 grounds: war, external aggression or internal disturbance. Again, the provision of Article 141A says that the proclamation of emergency shall require for its validity the prior counter signature of Prime Minister. Thus, virtually the declaration of emergency depends on the wish of the Prime Minister of Bangladesh. Whenever the Prime Minister advises the President to declare the emergency, the President is bound to do so. The declaration of emergency therefore depends on the subjective satisfaction of the executive, and the court cannot question the justifiability of such satisfaction. So actually প্রাইম মিনিস্টার কিন্তু আসলে প্রেসিডেন্টকে বলে যে ডিক্লারেশনটা ঘোষণা করা হোক, দেন প্রেসিডেন্ট এই এমার্জেন্সি ঘোষণা করে। সো কারণ কি প্রাইম মিনিস্টারের কাউন্টার সিগনেচার হওয়া ব্যতীত ইমার্জেন্সি ঘোষণা করা যাবে না। এখন তার মানে কি, প্রাইম মিনিস্টার যদি অ্যাডভাইস করে প্রেসিডেন্টকে তাহলে প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু ডু সো, এবং আমরা বুঝতেই পারছি যে এক্সিকিউটিভের সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের উপরেই আসলে এইটা ডিপেন্ড করে, অর্থাৎ আমাদের ইমার্জেন্সি প্রভিশন জারি করা হবে কিনা সেটা ডিপেন্ড করে। মিসইউজ অফ ইমার্জেন্সি পাওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন বাংলাদেশ। দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ রিগার্ডস দ্য ইমার্জেন্সি প্রভিশন gives the scope on part of the government to abuse the power and become autocratic. The reasons are as follows. In the Constitution of Bangladesh, 3 grounds are provided for declaring emergency: war, aggression, external and internal disturbance. As to first 2 grounds, there is no objection because both of the concepts are of war and external aggression are specifically defined in international law. But the problem of the misuse of the emergency power lies actually in the 3rd ground, which is related to the internal disturbance. The word internal disturbance is now here defined. It's a vague term, and due to its vagueness, the executive can easily misuse the emergency power. It's easy. Emergency may be therefore be declared even at the peaceful time on the excuse of internal disturbance, though there is no disturbance in reality. In fact, as had been the fact of emergency declaration in Pakistan, the ruling elite uses this power as a ready weapon due to the vagueness of the term internal disturbances to crash down the opposition and anti-government movement. So the problem is where? ইমার্জেন্সি প্রভিশনের প্রথম যে 2টা রিজন, যে 3টা রিজনে প্রেসিডেন্ট ইমার্জেন্সি কল করতে পারেন, ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, 2টা টার্মে আসলে কোনো ডিবেট নাই। ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন, both these terms are defined in international law, but the definitionless term is ইন্টারনাল ডিস্টারবেন্স। এবং এই কারণে এই ইন্টারনাল ডিস্টারবেন্সের দোহাই দিয়ে এক্সিকিউটিভ গভর্নমেন্ট যে কোনো সময় ইমার্জেন্সি প্রভিশন কল করে, তাদের হাতে একটা রেডি ওয়েপন থাকে, তারা ইন্টারনাল ডিস্টারবেন্সের নামে কি করে, অপোজিশনকে সবসময় অপ্রেস বা সাপ্রেস করে। এবং পাকিস্তানে বেশ কয়েকবার এই ঘটনাটা ঘটেছে, যা একটা নজির। Under the framework of Bangladesh Constitution, once an emergency is declared, it can be continued to be in operation for 4 months without the approval of the Parliament, and a resolution for such an approval is to be passed by the simple majority.
both these provisions are undemocratic and gives a scope of abuse. ইমার্জেন্সি প্রভিশন বাংলাদেশের ক্ষেত্রে যে আনডেমোক্রেটিক, এটা এই নিম্নলিখিত 2 নম্বরে আরও সেটা স্পষ্ট। কারণ ইমার্জেন্সি কল করা হবে, সেখানে বলা হচ্ছে যে পার্লামেন্টের অ্যাপ্রুভাল ব্যতীত এটা 4 মাস চলতে পারে, এবং অ্যাপ্রুভাল পাশ করে জাস্ট সিম্পল মেজরিটিতে, এখানে মেজরিটি 2/3 মেজরিটি মুক্তমুখ কিছু বলা নাই, জাস্ট সিম্পল মেজরিটিতে এটা পাশ করে নেয়। সো বোথ দিস প্রভিশন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আনডেমোক্রেটিক। Misuse continuing. Number 3, the Constitution does not indicate as to how long emergency will remain in force once Parliament approves it. It therefore means that if emergency is once approved by Parliament, it can continue in operation for an undefinite period. দ্যাট ইজ, আমরা বলতে পারি যে এখানে কনস্টিটিউশন আসলে বলা হয়নি যে কতদিন ইমার্জেন্সি থাকবে, পার্লামেন্ট অ্যাপ্রুভ করলে এটা আনডেফিনিট টাইমের জন্য থাকতে পারে, কোনো টাইম ডিফাইন করা হয়নি। ইটস প্রোভাইডেড ইন আর্টিকেল 141B that with the proclamation of emergency 6 fundamental right 36, 7, 38, 39, 40 and 42 will automatically be suspended. So যখন ইমার্জেন্সি জারি করা হবে তখন 36, 7, 8, 39, 40, 42 সাসপেন্ডেড থাকবে। ওয়ান্স এমার্জেন্সি ইজ ডিক্লার্ড, আর্টিকেল 141C empowers the president to suspend the enforcement of all fundamental rights. So 141 অনুযায়ী আবার বলছে যে প্রেসিডেন্টকে এম্পাওয়ার দেওয়া হচ্ছে যে সকল ফান্ডামেন্টাল রাইট স্থগিত থাকবে। ইফ দ্য এনফোর্সমেন্ট অফ এ রাইট ইজ সাসপেন্ডেড, দ্য রাইট ইটসেলফ বিকামস মিনিংলেস। সো এনফোর্সমেন্ট অফ রাইট যদি সাসপেন্ড করে রাখা হয় তাহলে সেই রাইট আসলে মিনিংলেস হয়ে যায়। নো ডেমোক্রেটিক প্রিন্সিপাল ক্যান জাস্টিফাই সাচ এ সিচুয়েশন। The past history of Bangladesh shows that the provision of emergency in the constitution has been a tool for operation by the party in power, whereas the provision of emergency provided in the Indian constitution is much more democratic in manner. In other countries, provision for emergency not made in undemocratic manner, rather it is provided with enough protection so that it does not become a tool of operation by the party in democratic. So বাংলাদেশের পাস্ট হিস্ট্রি দিয়ে আমরা যা দেখি যে ইমার্জেন্সি প্রভিশন কিন্তু যে পার্টি পাওয়ারে থাকে তার একটা অস্ত্র অপোজিট পার্টিকে আসলে অপ্রেস করার, এবং ইমার্জেন্সি ইন্ডিয়ান কনস্টিটিউশনে যথেষ্ট ডেমোক্রেটিক ওয়েতে অর্গানাইজ করা আছে, এবং অন্যান্য রাষ্ট্রে যে ইমার্জেন্সি প্রভিশন রয়েছে সেগুলো এতটা আনডেমোক্রেটিক নাই যেটা বাংলাদেশে আছে। বাংলাদেশে ডিরেক্টলি অপোজিট পার্টিকে অপারেশন করার একটা অস্ত্র। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন. So, in that case, when a constitution is enacted, it is the result of the political organization and the details are formulated to give body and content to such political organization. A constitution is meant to be permanent, but as all changing situation cannot be envisaged, an amendment of the constitution may be necessary to adapt the future developments. Provision is made in the constitution itself to effect changes required by the changing situation. When a legislature, which is a creature of the constitution, is given the power of amendment, it's not a power given subvert the constitution but to make it suitable for the changing situation. Thus the legislature cannot alter the basic structure of the constitution by way of amendment of the constitution. And the 8th amendment case, B.H. Chaudhary Justice observed that the term amendment implies such an addition or change within the lines of the original instrument as will effect an improvement or better carry out the purposes of which it was framed. সো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, এটা কিন্তু আমরা জানি যে কনস্টিটিউশনের মধ্যেই এই বিধানটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ কনস্টিটিউশনকে যদিও একটা চিরস্থায়ী দলিল বলা হয় কিন্তু এটাকে চেঞ্জ করার উদ্দেশ্য কি, অ্যামেন্ডমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে এটাকে ডেভেলপ করা এবং প্রভিশনগুলোকে আপ টু ডেট রাখা। নাও চেঞ্জিং সিচুয়েশনের সাথে যাতে কনস্টিটিউশন মিট আপ করতে পারে সেই জন্য এটা চেঞ্জ করার বিধান করা হয়েছে। বাট পার্লামেন্ট যখন অ্যামেন্ডমেন্ট করার প্রভিশন রেখে দিয়েছে এর ভেতরে, তার অর্থ এই নয় যে এটা পার্লামেন্ট যখন ইচ্ছা তখন অ্যামেন্ডমেন্ট করতে পারে। নো, এটা সিম্পল কোনো কারণে অ্যামেন্ড করা যাবে না। এইটা শুধুমাত্র চেঞ্জিং সিচুয়েশনের সঙ্গে কনস্টিটিউশনটাকে আপডেট করবার জন্য সামহাও
চেঞ্জ হতে পারে। সো এই ক্ষেত্রে এইট অ্যামেন্ডমেন্ট কেসে এবং বলা হচ্ছে যে এমনভাবে চেঞ্জ করা যাবে না যে সংবিধানের বেসিক স্ট্রাকচারকেই ক্ষুণ্ণ করে। অ্যান্ড এইট অ্যামেন্ডমেন্ট কেস BH চৌধুরী জাস্টিস অবজার্ভ দ্যাট যে অ্যামেন্ডমেন্ট এই টার্মটা আসলে এমন একটা অ্যাডিশন যা উইদিন দ্য লাইন্স অরিজিনাল ইনস্ট্রুমেন্টে আমরা চেঞ্জ করতে পারি। সো আসলে কেন এটা ফ্রেম করা হয়েছে তার বেটার ইমপ্রুভমেন্টের জন্য আমরা করতে পারি, কিন্তু এর বেসিক স্ট্রাকচার চেঞ্জের জন্য নয়। Under the Constitution of Bangladesh, Article 142 actually gives the power the Parliament to amend any provision of the Constitution by way of addition, alteration, substitution or repeal. Addition, alteration, substitution or repeal are merely modes of amendment, and if the act done does not come within the meaning of the amendment, it will not be valid notwithstanding that all the procedural requirements have been fulfilled. Amendment means a change in some of the existing provisions of a structure, and a law is amended when it is in whole or in part permitted to remain and something is added to or taken from it, or it is in some way changed or altered in the order to make it more complete or perfect or effective. An amendment is not same thing as a repeal, although it may operate as a repeal to certain degrees. সো বাংলাদেশ কনস্টিটিউশনের 142 আসলে পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে সংবিধানের কোনো বিধান, কোনো প্রভিশন আমরা অ্যাড করতে পারি, অল্টার করতে পারি, সাবস্টিটিউট করতে পারি ও রিপিল করতে পারি। অ্যাডিশন, অল্টারেশন, সাবস্টিটিউশন, রিপিল এগুলাই হচ্ছে অ্যামেন্ডমেন্টের আসলে মুডস। এবং বলা হচ্ছে যে যদি এমন হয় যে অ্যামেন্ডমেন্টের কথাটার সাথে যদি না যায় তাহলে এটা কিন্তু ভ্যালিড হবে না। অল প্রসিজিওর রিকোয়ারমেন্টস কিন্তু ফুলফিল করতে হবে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ অ্যামেন্ডমেন্টের যে প্রসিজিওর আছে, কারণ অ্যামেন্ডমেন্ট বলতে আমরা এক্সিস্টিং প্রভিশনের বা স্ট্যাটিউট ল এর অ্যামেন্ড বুঝছি, হতে পারে হোল অর এনি পার্ট। এখন সেই ক্ষেত্রে permitted to remain something added or taken from it. It is some way changed or altered in order to make it more complete, perfect or effective. মানে যেমনেই হোক মোর কমপ্লিট, মোর পারফেক্ট, মোর ইফেক্টিভ করবার মেইন উদ্দেশ্যেই আসলে অ্যামেন্ড করা হয়। ইন কেস অফ ফজলে রাব্বি ভার্সেস ইলেকশন কমিশন 44 DLR 14, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ noted the difference between the constituent power of adopting a constitution and derivative power of amending the constitution, and having regard to the connotation of the term amendment took the view that the amendment of the constitution does not mean its abrogation or destruction or a change resulting in the loss of its identity and character. So Justice Sahabuddin Ahmed উনি rightly নোট করেছেন যে আসলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ অ্যাডপ্টিং, একটা কনস্টিটিউশন অ্যাডপ্ট করার এবং তার ডিরাইভেটিভ যে পাওয়ার আছে কনস্টিটিউশন অ্যামেন্ড করার, সো ইটস হ্যাজ দ্য কনোটেশন টার্ম অফ অ্যামেন্ডমেন্ট। সো লুক অ্যাট দ্য ভিউ অফ দ্য অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। এর অর্থ হচ্ছে যে আমরা এটাকে অ্যাব্রোগেট করব না, ডেস্ট্রয় করব না, অর চেঞ্জ রেজাল্টিং লস অফ আইডেন্টিটি অর ক্যারেক্টার, অর আমরা এমনভাবে কনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারবো না যে এটা তার আইডেন্টিটি বা ক্যারেক্টারই লস করে ফেলে। দ্য সাম অফ দ্য ফিচার আর বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দে আর নট অ্যামেন্ডেবল বাই দ্য অ্যামেন্ডিং পাওয়ার গিভেন বাই দ্য পার্লামেন্ট ইন দ্য স্কিম অফ আর্টিকেল 7 and therefore of the Constitution. The structural pillars of the Parliament and Judiciary are basic and fundamental. It is unthinkable that by its amending power, the Parliament can deprive itself wholly or partly of plenary legislative power over the entire Republic. So Article 7 এর যে মেন থিম, মেন স্কিম or constitutional যে স্ট্রাকচারাল আমরা পিলার বলছি, পার্লামেন্ট, জুডিশিয়ারি, দিজ আর দ্য বেসিক ফান্ডামেন্টাল। সো এটা আমরা চিন্তাও করতে পারি না যে পার্লামেন্টের দেওয়া অ্যামেন্ডিং ক্ষমতা দিয়ে আমরা সংবিধানের এই বেসিক পিলারকেই চেঞ্জ করে ফেলতে পারবো। অফকোর্স নট। এখন আমরা দেখব আর্টিকেল 142-তে কী বলা হচ্ছে। আর্টিকেল 142 অফ বাংলাদেশ কনস্টিটিউশন কনফার্স অন পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। ফর সাচ অ্যামেন্ডমেন্ট দেয়ার আর সাম প্রসিডিউরাল রিকোয়ারমেন্ট। আমরা আগেই দেখলাম যে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের জন্য
পরিপূর্ণভাবে সব ধরনের প্রসিডিউরাল রিকোয়ারমেন্টস গ্রহণ করতে হবে। আর্টিকেল 142(1) states that a bill for amendment of constitution must contain a long title expressly stating that it will amend the provision of the constitution. Article 142(1)(2) states that no such bill shall be presented on the President for his assent unless it is passed by the vote of not less than 2/3 of the total number of the member of Parliament. The President shall, within 7 days of the presentation of the bill after being passed by the Parliament, with the requisite majority, assent to the bill, and if he fails to assent within that time, he shall be deemed to have assented to the bill. So 142 এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে লং একটা টাইটেল দিয়ে বলা থাকবে যে আমরা সংবিধানের কোন আর্টিকেল চেঞ্জ করতে যাচ্ছি এবং এই বিলটা প্রেজেন্ট করা হবে প্রেসিডেন্টের কাছে তার অ্যাসেন্টের জন্য। এখন বলা হচ্ছে আনলেস ইট ইজ পাসড, তিনি ততক্ষণ অ্যাসেন্ট দিবেন না যদি না এই সিদ্ধান্ত 2/3 মেজরিটি নিয়ে পাশ করা হয়। নাও উইদিন 7 days অফ প্রেজেন্টেশন অফ বিল, যদি এটা পার্লামেন্টের 2/3 ভোট নিয়ে পাশ করা হয় তাহলে প্রেসিডেন্টের তাতে অ্যাসেন্ট দেবে। তবে যদি উনি অ্যাসেন্ট দিতে ব্যর্থ হন ওই সময়ের মধ্যে ধরে নেওয়া হবে যে উনি অ্যাসেন্ট দিয়েছেন। বাট আর্টিকেল 142(1) states that if the bill seeks to amend the preamble or any of the provision of Article 8, 48, 56, 142, President shall within 7 days of presentation of the bill for his assent cause it to be referred to a referendum, and Article 142(1)(c)(a) states that if the majority votes in the referendum are in favor of the amendment, the President shall be deemed to have assented to the bill. So 144(1)(a) সুন্দরভাবে বলেছে যে যদি সংবিধানের আর্টিকেল 8, 48, 56 বা 142 এই অ্যামেন্ডমেন্ট নিয়ে কখনো আসে 7 ডেজের মধ্যে অ্যাসেন্ট দেওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় তাহলে প্রেসিডেন্ট এটাকে রেফারেন্ডামের জন্য পাঠাবে। এবং 142(1)(c)তে বলা হচ্ছে যে মেজরিটি ভোটে যদি রেফারেন্ডা ইন ফেভার অফ অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে পাশ হয় তাহলে ধরে নেওয়া হবে যে প্রেসিডেন্ট ওটাতে অনুমতি দিয়েছেন। While Article 142(1)(c)(b) states that if majority votes in referendum are not in favor of amendment, then President shall be deemed to have withheld assent to the bill. Article 142(1)(b) states that the Election Commission in a manner as prescribed by law shall conduct such referendum. So Article 142 এর 1b তে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন এই রেফারেন্ডাম পরিচালনা করবেন। Article 142(2) states that nothing in Article 26 shall apply to any amendment made under this article. The procedural requirements are mandatory and non-compliance of the requirements will under amendment are void. So will render the amendment void. So procedural requirement কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি এবং এটা ফলো না করে যদি অ্যামেন্ডমেন্ট করা হয় তাহলে সেই অ্যামেন্ডমেন্ট ভয়েড হিসেবে গণ্য হবে। Now detention and its constitutional validity. So in any legal system detention may be of two types. There are punitive detention and preventive detention. তো ডিটেনশনের এই পার্টটা যদি আসলে তোমাদের না লাগে তারপরে যদি কারো লাগে আমি এই জন্য একটু দিয়ে রাখলাম। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লতে আসলে ডিটেনশন বিষয়টা আরও ক্লিয়ার করে পড়ব। সো পিউনিটিভ ডিটেনশন আসলে দুই ধরনের, একটা হচ্ছে বলা হচ্ছে পিউনিটিভ, একটা প্রিভেন্টিভ। সো পিউনিটিভ ডিটেনশন মানে হচ্ছে দ্য ডিটেনশন অফ এ পারসন অনলি আফটার ট্রায়াল ফর কমিটিং ক্রাইম। পিউনিটিভ হচ্ছে যে ক্রাইম করার পরে তার ট্রায়ালের পরে যেটা, and after his guilt he has established incompetent court of justice, অর্থাৎ আফটার হিজ গিল্ট অর্থাৎ অপরাধ করার পরে তাকে একটা কম্পিটেন্ট কোর্ট কর্তৃক ঘোষণা করা হয় যে সে অপরাধী। আর প্রিভেন্টিভ ডিটেনশনটা কি? So preventive detention actually is used in contradiction to the term of the punitive detention. It means detention of a person without trial and conviction by a court but merely on suspicion in the minds of the executive authority. It's an abnormal measure whereby the executive authority is authorized to impose restraints upon the liberty of man who may not have committed a crime but who is apprehended is about to commit acts that are prejudicial to the public safety.
সো এটা আর একটা এক্সিকিউটিভের কিন্তু একটা মারাত্মক ক্ষমতা, যে ক্ষমতা এক্সিকিউটিভ অলওয়েজ অপব্যবহার করে এবং করতে পারে প্লাস করে। প্রিভেন্টিভ ডিটেনশন পুরাপুরি পিউনিটিভ ডিটেনশনের অপোজিট। এখানে কোনো বিচার উমুক তুমুক অপরাধ করার কোনো কিছুই ধারে না। তার মানে জাস্ট অথরিটি তোমাকে সন্দেহ করছে যে তুমি পাবলিক জাস্টিস বা সেফটির অপোজিটে এমন কোনো কাজ করতে যাচ্ছ যা সন্দেহমূলক, তোমাকে গ্রেপ্তার করে আটক রাখতে পারে। In single words, preventive detention means that kind of detention the aim of which to prevent a person from doing something which is likely to endanger the public space or safety or causing public disorder. So প্রিভেন্টিভ ডিটেনশন বলতে আমরা বলছি যে অপরাধমূলক আটকে রাখা, অর্থাৎ কোনো ব্যক্তি এমন কোনো কাজ করতে পারে যা যা পাবলিক সিকিউরিটি, সেফটি এবং নষ্ট করে প্লাস পাবলিক ডিসঅর্ডার সৃষ্টি করে। সো এই সকল কারণে কাউকে সন্দেহবশত গ্রেপ্তার করে আটক করে রাখাকে আমরা বলছি প্রিভেন্টিভ, অর্থাৎ অপরাধ করতে দিচ্ছি না, প্রিভেন্ট করছি অপরাধ করা থেকে, সেই ডিটেনশনটাকে আমরা বলছি প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশনের কিছু ফিচার রয়েছে। This is although without trial and conviction of court, but this is a detention and not imprisonment. বলছে যে যেহেতু এটা উইদাউট ট্রায়াল, সো এটা একটা আটক রাখা, এটা কিন্তু জেল নয়। ইটস এ ডিটেনশন বাই এক্সিকিউটিভ উইদাউট ট্রায়াল অর ইনজুরি অর ইনকোয়ারি বাই এ কোর্ট। মানে এটা ডিটেনশনটা এক্সিকিউটিভ বডি দ্বারা হয়, ট্রায়াল এবং ইনকোয়ারি ব্যতীত। অবজেক্ট অফ দিস ডিটেনশন ইজ টু প্রিভেন্ট এ পারসন ফ্রম কমিটিং ক্রাইম। The detention is made on the basis of suspicion, and the aim of the detention is preventive and not punitive. This is one sort of precautionary measures. মানে এটা এক ধরনের একটা precautionary measures এবং detention হচ্ছে preventive, punitive না। Now, what is the necessary for this? It's quite clear that the provision of preventive detention is an abnormal measure for curtailing of the liberty of the person and without trial and conviction of the court. That is, someone may think that it is unconstitutional. As a result, it's a common scenario in various countries that where the law has been continuously used as a tool of operation by the executive authority. Thus, the necessity of preventive detention actually always questionable. And the philosophy underlying the preventive detention is that the interest and security of the state and the nation. The argument in favor of the preventive detention is that national security and interest are more important than personal liberty of the citizens. For the enjoyment of personal liberty itself, it depends on the safe and security of the state. This is why, in times of grave emergency threatening to the security of the state, preventive detention is authorized by law in all democratic countries like England, USA. সো আসলে এই ফিলোসফিটা কোথা থেকে আসছে প্রিভেন্টিভ ডিটেনশনের? বলাই হয় যে এটা আমরা রাষ্ট্রের সিকিউরিটি রক্ষার্থে করছি, এবং প্রিভেন্টিভ ডিটেনশনের ফেভারে যদি কোনো আর্গুমেন্ট থাকে তাহলে মেন আর্গুমেন্টটি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পার্সোনাল লিবার্টি অফ সিটিজেন্স। এবং এনজয়মেন্ট অফ পার্সোনাল লিবার্টি ইটসেলফ ইট ডিপেন্ড অন দ্য ন্যাশনাল সিকিউরিটি। সো এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে লিবার্টি, পার্সোনাল লিবার্টির কথা বলছি, ন্যাশনাল সিকিউরিটি না থাকলে আসলে আমরা পার্সোনাল লিবার্টিও এনজয় করতে পারবো না। সো এটাই আসলে লজিক যে এই জন্যই প্রিভেন্টিভ ডিটেনশন এমার্জেন্সি টাইমে প্রত্যেক রাষ্ট্রকেই আর কি অর্পণ করা হয়। All the international, regional, national document of human rights recognize that the first aim of the state should be protected the liberty of the people and guarantee human rights. All these documents recognize to make provision for derogation of the right in case of emergency and of national crisis. During the First and Second World War, British government was given extensive power by Parliament to pass order for preventive detention. The US Congress has also given the executive power to make preventive detention, but this power can be exercised only in times of grave emergency like war or external aggression. Preventive detention is recognized as a wartime measure and not a peacetime measure.
in times of peace, preventive detention is not at all known in the democratic countries, but countries like Bangladesh, where the democracy is still under the process to be established, it's a common feature that the law relating to the preventive detention is used now and then. This law is continuously been abused in the hand of the law enforcing agencies. Nice, যা তোমরা জানো। সো এটাকে আবার বাংলা করব, ঠিক আছে করছি। সো ইন্টারন্যাশনাল, রিজনাল এবং ন্যাশনাল ডকুমেন্টস অ্যাকচুয়ালি এরা আসলে ইমার্জেন্সি টাইম বা স্টেট অফ ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন এই সময় গভর্নমেন্টকে এই পাওয়ারটা দিয়ে থাকে প্রিভেন্টিভ ডিটেনশনের। এবং ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশ গভর্নমেন্ট আসলে এক্সটেন্সিভ এই পাওয়ার দিয়েছিল, পার্লামেন্ট কর্তৃক এই পাওয়ারটা পেয়েছিল যে প্রিভেন্টিভ ডিটেনশন মানে ঘোষণা করতে, মানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ইউএস কংগ্রেসও আসলে এই এক্সিকিউটিভকে এই পাওয়ারটা দিয়েছিল প্রিভেন্টিভ ডিটেনশনের। সো এই পাওয়ারটা কেবলমাত্র তারা ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন এই সকল ক্ষেত্রে ইউজ করে। বাট একবার আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি, বাংলাদেশ যেখানে আসলে ডেমোক্রেসি এখন ইন ডেভেলপিং স্টেজেস, ইন দ্যাট কেস এখানে কিভাবে আমরা প্রিভেন্টিভ ডিটেনশনটাকে ইউজ করব? সো আমরা বুঝতেই পারছি যে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভ যখন তখন ইউজ করে এবং অ্যাবিউজ করে এই পাওয়ারের। নাও টেকিং এ বিটার এক্সপিরিয়েন্স অফ আরবিটারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন আন্ডার ভ্যারিয়াস প্রিভেন্টিভ লজ ডিউরিং 24 years history of Pakistan, the constitution makers took the matter seriously onto consideration. As a result, the original constitution of Bangladesh has no provision was not embodied allowing preventive detention, but only after 9 months of its life, the Constitution's Second Amendment Act Article 33 dealing with safeguard as to arrest and detention was substituted, allowing for laws to be made on preventive detention. Under the authority of this amended provision of Article 33 in the year 1974, the most criticized Law and Special Power Act 1974 was enacted providing for preventive detention for all the times. This has been regarded as the most democracy destroying draconian law in Bangladesh. So আমরা বুঝতেই পারছি বাংলাদেশের একটা বিটার এক্সপিরিয়েন্স ছিল 24 ইয়ার্সের পাকিস্তানের শাসনের এবং প্রিভেন্টিভ ডিটেনশন ইউজের। সেই ক্ষেত্রে বাংলাদেশ তার অরিজিনাল কনস্টিটিউশনে প্রিভেন্টিভ ডিটেনশনটা রাখেইনি, কিন্তু আফটার 9 মান্থ সংবিধানে যখন ইমার্জেন্সি প্রভিশনটা নিয়ে আসা হয় সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 33 যা সেফগার্ড ও অ্যারেস্ট ডিটেনশন এর জন্য তৈরি করা হয়েছিল, এটাকে সাবস্টিটিউট করা হয় এবং এইখানে প্রিভেন্টিভ ডিটেনশনের লটা ঢুকানো হয়। এবং সেই ক্ষেত্রে এই অথরিটি যে অ্যামেন্ডমেন্ট 33 পরে 1974-এ বাংলাদেশে দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট পাশ করা হয়, যে আইনের মাধ্যমে ল এনফোর্সিং এজেন্সি এক্সিকিউটিভ অথরিটিকে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতা দেওয়া হয়, যা আসলে খুবই সমালোচিত একটা বিষয় বাংলাদেশের ক্ষেত্রে। নাও ল অফ প্রিভেন্টিভ ডিটেনশন ইন বাংলাদেশ অ্যান্ড কনস্টিটিউশনাল সেফগার্ডস ফর ইট। Here, Article 33 of the Constitution deals with the safeguards as to arrest and detention. This article has two parts. They are the first part consisting of sub-article 1 and 2 deal with the constitutional rights of a person arrested under the ordinary law. Second part consisting of sub-articles 3, 4, 5, 6 deal with the laws relating to preventive detention and the rights or the constitutional safeguards a person arrested under preventive detention law. The second part of Article 33 provides for 3 constitutional safeguards for a detention under preventive detention law. They are review by advisory board, right to communicate on grounds of detention, right of representation against the order of the detention. It is important to mention here that the third right to make an effective representation depends on the second right to communicate on of grounds, because without knowing the grounds, information and particulars, it's not sufficient for the person detained to make an effective representation against the detention order. But provision of Article 33(5) says that the detaining authority may refuse to disclose facts which a such authority considers to be against the public interest to disclose. Here lies the crux of the problem. Thus, the second and third constitutional right of the person detained becomes meaningless in Bangladesh. So,
একের পর এক কিন্তু বাধা এখানে দেওয়া হচ্ছে, যে প্রথমত যে তোমাকে রাইট দেওয়া হচ্ছে, ঠিক আছে তুমি অ্যাডভোকেটের সাথে কথা বলবে, কমিউনিকেট করতে পারবে, তুমি রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করতে পারবে। এখন তোমাকে রাইট টু কমিউনিকেট অন গ্রাউন্ডস অফ, তোমাকে গ্রাউন্ডস জানানো হবে ডিটেনশনের। এখন যদি ডিটেনশনে তোমাকে গ্রাউন্ড না জানানো হয়, তুমি তো রিপ্রেজেন্টেটিভ ঠিক করতে পারবা না। যে তোমাকে ডিটেনশনে রাখা হয়েছে রিপ্রেজেন্টেটিভ তোমাকে বের করতে পারবে। সো এই দুটা লিঙ্কড। এখন বলছে ধরো আর্টিকেল 33(5)-এ গিয়ে আবার বলা হচ্ছে যে ডিটেনশন অর্ডার আবার রিফিউজ করতে পারে তোমাকে কেন ডিটেনশনে রাখা হয়েছে এই বিষয়টা বলতে, যদি এটা পাবলিক ইন্টারেস্টের সাথে জড়িত হয়। সো যে কোনো বিষয় তোমাকে বলতে পারে দিস ইজ রিলেটেড টু পাবলিক ইন্টারেস্ট, সো উই ক্যান নট ইনফর্ম ইউ হোয়াই উই আর ডিটেইনিং ইউ। সো হেয়ার অপরের যা কিছু বললাম সব কিছুই কিন্তু মিনিংলেস হয়ে গেল এই কারণে, এই 33(5)-এর কারণে। So that's all relating to preventive detention under Article 33 of the Constitution. অনেক সময় এটা বেস করেই দেখবা ইন্ডিভিজুয়াল প্রশ্নের অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। শেষ করছি আজকে এখানেই। আগামীতে আবারও আমরা নতুন কোনো সাংবিধানিক বিষয়েরই পার্ট নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ মিটু সুন। আল্লাহ হাফেজ।